হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পদ প্রকরণ। ঠিক আছে, তো আজ আমরা পদ পরিবর্তনটাকে ঠিক করে বুঝবো। তো হেডিং দাও, পদ প্রকরণ, পদ পরিবর্তন। ব্যাকরণকে ভালো করে বোঝার জন্য পদের জ্ঞান থাকা জরুরি। যদি পদ বুঝে যাও তাহলে বাকি ব্যাকরণটাও বুঝতে ইজি হবে। তো পদ কি? পদের সংজ্ঞা হচ্ছে বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে পদ। ঠিক আছে, কি বললাম? বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ হলো পদ। এক্সাম্পল দিয়ে বোঝাও। সে একজন ডাক্তার। ঠিক আছে, তো এখানে সে একটা পদ, একজন একটা পদ, আর ডাক্তার একটা পদ। ওকে, তো কি বললাম? বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হলো পদ। মাথায় ঢুকেছে? তো লিখে নাও, বাক্যের মধ্যে প্রতিটি শব্দই হলো পদ। এবার দেখো পদ প্রকরণ। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে পদ প্রকরণ নিম্নের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তো পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এক্সামে কোয়েশ্চেন করে দেয়। তো লিখে নাও, পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় মাথায় থাকবে। পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এখান থেকেও কোয়েশ্চেন করে। ঠিক আছে, তো পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। লিখে নাও, পদ পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, তো বাক্যের মধ্যে প্রতিটা শব্দই হচ্ছে পদ, আর পদ প্রকরণ রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়, আর কি বললাম? পদ পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। মাথায় থাকবে? এবার দেখো পদের প্রকারভেদ। তো পদ সাধারণত দুই প্রকারের হয়। কি কি? সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদ কি? তো যে পদকে ভেঙে আলোচনা করা যায় সেটা হচ্ছে সব্যয় পদ, আর অব্যয় পদ যে পদকে ভেঙে আলোচনা করা যায় না সেটা অব্যয় পদ। তো লিখে নাও, পদ সাধারণত দুই প্রকারের। কি কি? সব্যয় পদ আর অব্যয় পদ। অব্যয় পদ, সব্যয় পদ কাকে বলে বললাম? তো যে পদকে ভেঙে আলোচনা করা যায়, যে পদকে ভেঙে আলোচনা করা যায়, আলোচনা করা যায় তাকে সব্যয় পদ বলা হয়। আর যে পদকে ভেঙে আলোচনা করা যায় না তাকে অব্যয় পদ বলা হয়। তো লিখে নাও, যে পদকে ভেঙে আলোচনা করা যায় না তাকে অব্যয় পদ বলা হয়। আর এই সব্যয় পদ, এই সব্যয় পদকে আবার চার ভাগে ভাঙা যায়। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া। তাহলে টেবিলটা কি দাঁড়াচ্ছে? পদ, তাই তো? এই পদ দুই প্রকারের। একটা হচ্ছে সব্যয় পদ, আর অন্যটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ। আর এই সব্যয় পদ আবার চার প্রকারের। কি কি? তো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম
সর্বনাম আর ক্রিয়াপদ। ঠিক আছে, তো সব্যয় পদকে চার ভাগে ভাঙা হয়, চার ভাগে ভাগ করা হয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়াপদ। তো পদ সাধারণত দুই প্রকারের। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করা হয় যে পদ মোট কত প্রকারের, তখন পাঁচ প্রকার হবে। তো এদিকে চারটে আর এখানে একটা। ঠিক আছে, তো লিখে নাও, পদ মোট পাঁচ প্রকারের। পাঁচ প্রকারের। তো পদ সাধারণত দুই প্রকারের, আর পদ মোট পাঁচ প্রকারের। দুটোকে মিক্স করে দিও না, ঠিক আছে, মাথায় থাকবে। তো পদ সাধারণত দুই প্রকারের: সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদ কি? তো যে পদকে ভেঙে আলোচনা করা যায় তাকে সব্যয় পদ বলা হয়, আর যে পদকে ভেঙে আলোচনা করা যায় না তাকে অব্যয় পদ বলা হয়। আবার সব্যয় পদ চার প্রকারের: কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়াপদ। তো আজ আমরা এই বিশেষ্য পদটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই বিশেষ্য পদটাকে দেখব, তারপরে বাকিগুলোকে নেক্সট পার্টে দেখা হবে। ঠিক আছে, তাহলে চলো ডিটেলসে বিশেষ্য পদটাকে দেখা যাক। হেডিং দাও, বিশেষ্য পদ। বিশেষ্য পদ। আশা করছি তোমরা খাতা পেন নিয়ে বসেছো আর খাতায় লিখছো এগুলোকে। ঠিক আছে, তো বিশেষ্য পদ, বিশেষ্য শব্দের অর্থ কি? নাম, নাম পদ, তাই তো, নাউন। তো লিখে নাও, বিশেষ্য শব্দের অর্থ হলো, শব্দের অর্থ কি? নাম, যে কোনো প্রকারের নাম। ঠিক আছে, এবার দেখো বিশেষ্য পদের প্রকারভেদ। প্রকার, তো এটাকে ছয় ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ছয় ভাগে ভাগ করা হয়। কি কি? তো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য আর ভাববাচক বিশেষ্য। তাহলে এক এক করে সবগুলোকে দেখা যাক। সবার আগে দেখে নেব নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। তো চেনার উপায় কি? নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যকে চেনার উপায় কি? তো চেনার উপায় হচ্ছে, সুনির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হয়। কি বললাম? সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো নাম বোঝালে সেটা সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য হয়। যেমন রবীন্দ্রনাথ, তো সুনির্দিষ্ট কোনো নাম বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ, সুকান্ত, কলকাতা, গঙ্গা, হিমালয়, প্রশান্ত মহাসাগর, মহাভারত। তো কি একটা নির্দিষ্ট, সুনির্দিষ্ট, স্পেসিফিক কোনো নামকে বোঝাচ্ছে। তো যদি সুনির্দিষ্ট বা স্পেসিফিক কোনো নামকে বোঝায় তখন সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। মাথায় ঢুকেছে? লিখে ফেলো। কি বললাম? সুনির্দিষ্ট কোনো নামকে বোঝালে সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হয়। যেমন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, ঠিক আছে, সুকান্ত। তারপর কি বললাম? কলকাতা। কলকাতা একটা জায়গার নাম। তো জায়গার মধ্যেও দেখো সুনির্দিষ্ট একটা জায়গার নামকে বোঝাচ্ছে কলকাতা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, কি একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নামকে বোঝাচ্ছে। ঠিক আছে, গঙ্গা, তো হাজার রকমের নদী আছে, হাজারটা নাম আছে, তো হাজারটার মধ্যে একটা নির্দিষ্ট করে, সুনির্দিষ্ট করে নামকে বোঝাচ্ছে গঙ্গা। তারপর হিমালয়, তারপর তোমার প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর। তো এইভাবে যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো নামকে বোঝায় সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। তারপর মহাভারত, একটা মহাকাব্যের নাম। ঠিক আছে, একই রকম ভাবে রামায়ণ, তো কি একটা সুনির্দিষ্ট মহাকাব্যের নামকে বোঝাচ্ছে।
তো সুনির্দিষ্ট কোনো নাম বোঝালেই সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। আর বিশেষ্য পদের অর্থ কি? নাম। ওকে, তো বুঝতে পেরেছো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি? তাহলে চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য এটা কি? তো কোনো জাতি বা গোষ্ঠীর নামকে বোঝালে সেটা জাতিবাচক বিশেষ্য হয়। লিখে নাও, কোনো জাতি বা গোষ্ঠীর নাম বোঝালে কি হয়? জাতিবাচক বিশেষ্য হয়। এক্সাম্পল দেখো, নদী। তো আগেরটাই বললাম গঙ্গা। তো নদীর যে জাত, সমগ্র একটা নদীর জাত, তার মধ্যে একটা নদী হচ্ছে গঙ্গা। তো সুনির্দিষ্ট করে বলছি, সুনির্দিষ্ট করে বললে সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। কিন্তু নদীটা কি? সমগ্র নদীর একটা জাতিকে রিপ্রেজেন্ট করছে। তো এই রকম কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝালে, নামকে বোঝালে সেটা জাতিবাচক বিশেষ্য হয়। মাথায় ঢুকছে? একই রকম ভাবে পর্বত। তো পর্বত মানে কি? সমগ্র পর্বত জাতি বা পর্বত গোষ্ঠীর নামকে বোঝাচ্ছে। আর যদি বলে দিই হিমালয় পর্বত, তো সেই গোষ্ঠীর মধ্যে একটাকে সুনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তো সুনির্দিষ্ট করে বললে সেটা নাম বা সংজ্ঞাবাচক হবে। কিন্তু যদি পর্বত বলি, পর্বত মানে কি? তার মধ্যে হিমালয় আসবে, আরাবল্লীও আসবে, বিন্ধ্যও আসবে, সাতপুরাও আসবে, সবই আসবে, তাই তো? তো সমগ্র পর্বত জাতি বা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছে। তো পর্বত কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। তারপর মানুষ। মানুষ মানে কি? সমগ্র মানুষ জাতি বা মানুষ গোষ্ঠীর কথা বলা হচ্ছে। তো মানুষ নামটা কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। মাথায় ঢুকছে? আর যদি মানব জাতির মধ্যে, মানুষ জাতির মধ্যে কোনো একটা মানুষের নাম নির্দিষ্ট করে বলি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তো রবীন্দ্রনাথ নির্দিষ্ট করে বলছি, তো সুনির্দিষ্ট করে বোঝালে সেটা নামবাচক বা সংজ্ঞাবাচক হবে। কিন্তু যদি শুধু বলি মানুষ, তো মানুষের মধ্যে রবীন্দ্রনাথ পড়বে, সুকান্ত পড়বে, তুমি পড়বে, আমি পড়বো, সবাই পড়বে, মানে সমগ্র মানুষ জাতির কথা বলা হচ্ছে। তো এটা কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। তারপর গাছ। গাছ মানে কি? সমগ্র গাছের জাতি বা গাছের গোষ্ঠীকে বোঝাচ্ছে। মাথায় ঢুকছে? একই রকম ভাবে পাখি। পাখি মানে সমগ্র পাখির জাতি বা পাখির গোষ্ঠীকে বোঝাচ্ছে। ভারতীয়, ভারতীয় জাতির কথা বলা হচ্ছে। ভারতীয় হলো, বাংলাদেশি হলো, ঠিক আছে, চীনা হলো, আমেরিকান হলো, তো এটা জাতিকে, একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো এটা জাতিবাচক বিশেষ্য হবে। গাধা, এটা গাধার যে জাতি বা গোষ্ঠী তাকে বোঝাচ্ছে। বিহারি, বিহারি জাতির কথা বোঝাচ্ছে। মারাঠি, ঠিক আছে, বাঙালি, একটা জাতি বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো এই ধরনের নাম কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। মাথায় ঢুকেছে? আগে বাড়ি। 3 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। তো বস্তুবাচক বিশেষ্য চেনার উপায় কি? হুম, দেখো, অজীব বা প্রাণহীন কোনো নাম বোঝালে সেটা বস্তুবাচক বিশেষ্য হয়। কি বললাম? অজীব মানে যার মধ্যে প্রাণ নেই, অজীব বা প্রাণহীন। প্রাণহীন কোনো নাম বোঝালে সেটা কি হবে? বস্তুবাচক বিশেষ্য হবে। ঠিক আছে? অজীব বা প্রাণহীন কোনো নাম বোঝালে সেটা বস্তুবাচক বিশেষ্য হবে। এক্সাম্পল, পেন। পেনের মধ্যে কোনো প্রাণ আছে? নেই, তো পেনটা কি হবে? বস্তুবাচক বিশেষ্য হবে। একই রকম ভাবে বই, বইয়ের মধ্যে কোনো প্রাণ আছে কি? নেই, তো বইটা কি হবে? বস্তুবাচক বিশেষ্য হবে। একই রকম ভাবে টেবিল, তো টেবিলটা কি হবে? টেবিলটাও বস্তুবাচক বিশেষ্য হবে, কারণ টেবিলের কোনো প্রাণ নেই। জল, ঠিক আছে, তারপর লবণ। জল, লবণ এগুলো সব প্রাণহীন হয়, তো এগুলো বস্তুবাচক হবে। তো মনে রাখার উপায় কি? তো অজীব বা প্রাণহীন কোনো নাম বোঝালে সেটা বস্তুবাচক বিশেষ্য হবে। এবার দেখো, অনেকজনের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে স্যার আপনি একটু আগে বললেন যে নদী, নদীটা সমগ্র নদীর জাতিটাকে রিপ্রেজেন্ট করছে, তাই এটা জাতিবাচক বিশেষ্য। কিন্তু নদীটারও তো প্রাণ নেই, তাহলে নদীটা বস্তুবাচক কেন হবে না? তাই তো, এই কোয়েশ্চেনটা আসতেই পারে মনে। একই রকম ভাবে পেন, আপনি বললেন যে পেনের প্রাণ নেই, তো প্রাণহীন বা অজীব কোনো নাম বোঝালে সেটা বস্তুবাচক হয়।
কিন্তু স্যার পেনটাও তো পেনের সমগ্র জাতিকে বোঝাচ্ছে। পেনের মধ্যে সেলো পেন আসে, ফাইন গ্রিপের পেন হয়, তারপর জিটারের পেন হয়, অনেক রকমের পেন হয়। তো পেন পেনের সমগ্র জাতিকে বোঝাচ্ছে। তো পেনটা বস্তুবাচক কেন হবে, জাতিবাচক কেন হবে না? এই কোয়েশ্চেনটা অনেকজনের মনে আসবে। আর যাদের যাদের মনে এসছে ভেরি গুড, তার মানে ঠিকঠাক করে পড়াশোনা করছো, ঠিক আছে, বুঝছো ঠিকঠাক। তো বুঝবে এখানে দুটো কনসেপ্ট আছে। এক, বস্তুবাচক সেটাই হবে যেটা কৃত্রিমভাবে মানব সৃষ্ট। কি বললাম? কালারটা চেঞ্জ করি। বস্তুবাচক সেটাই হবে যেটা কৃত্রিমভাবে কৃত্রিমভাবে মানব সৃষ্ট। তো পেনটা কি কৃত্রিমভাবে মানব তৈরি করছে? তো ওই জন্য পেনটা বস্তুবাচক হবে। তারপর বইটা, টেবিলটা, এগুলোও তো মানবই তৈরি করেছে কৃত্রিমভাবে। তো বই, টেবিল, এগুলো সব বস্তুবাচক হবে। মাথায় ঢুকেছে? আরো একটা কনসেপ্ট হয়, যদি প্রকৃতি সৃষ্ট হয় আর যদি সেটা আনকাউন্টেবল হয়। আনকাউন্টেবল মানে কি? যেগুলো গুনতে পারবে না। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। ইংলিশের ক্লাস করেছো? ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য আমি ইংলিশের ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? তো যারা করেছো বুঝতে পারবে, আর যারা করো নাই চাপ নিও না, আমি কিছুদিনের মধ্যেই একটা ইংলিশের ফাউন্ডেশন ক্লাসও নিয়ে আসবো। তো সেখানে সব করাবো, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ওকে? তো আপাতত বুঝে নাও, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, কাউন্টেবল মানে যেটা গোনা যায়। তোমাকে বলো, জলকে কি গোনা যায়? জলের দানা থাকে না কণা থাকে? গোনা যায় না। তো জল হলো, দুধ হলো, এগুলো আমরা গুনতে পারি না। তো প্রকৃতি সৃষ্ট যেটা হবে আর যেটা আনকাউন্টেবল হবে, সেটাও কি হবে? বস্তুবাচক বিশেষ্য হবে। কি বললাম? প্রকৃতি সৃষ্ট এবং আনকাউন্টেবল আনকাউন্টেবল হলে সেটা বস্তুবাচক হবে। যেমন জল। তো জলটা কৃত্রিমভাবে মানব সৃষ্ট নয়, জলটা কি প্রকৃতি দ্বারা সৃষ্ট, আর জলটা আনকাউন্টেবল, তাই জলটাও কি হবে? বস্তুবাচক বিশেষ্য হবে। এবার দেখো, প্রকৃতি সৃষ্ট যদি হয় আর যদি সেটা কাউন্টেবল হয়, তখন সেটা কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। কি বললাম? প্রকৃতি সৃষ্ট এবং কাউন্টেবল হলে, মানে যেটা আমরা গুনতে পারবো, কাউন্টেবল হলে সেটা কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। সেটা জাতিবাচক বিশেষ্য হবে। তো বলো, নদী, নদীটা কি মানব তৈরি করে না। এটা কৃত্রিম ভাবে মানব তৈরি করে না, নদীটা প্রকৃতি তৈরি করে। আর নদী গুনতে পারি, অজয় নদী, ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, ঠিক আছে, বিয়াস নদী, শতদ্রু নদী, সব গুনতে পারি। তো ওই জন্য নদীটা কি? জাতিবাচক বিশেষ্য। আর পেনটা বস্তুবাচক বিশেষ্য। মাথায় ঢুকেছে? নদী হলো, পর্বত হলো, এগুলো সব কি হবে? জাতিবাচক বিশেষ্য হবে। তারপর গাছ, গাছটাও তো কৃত্রিম ভাবে মানব তৈরি করে না, গাছটাও প্রকৃতি সৃষ্ট হয়। আর গাছ আমরা গুনতে পারি 1 2 3 4 করে, ওই জন্য গাছটা জাতিবাচক হবে। তো ক্লিয়ার হয়েছে? এখানেই ছেলেপিলেরা ফাঁসে, বস্তুবাচক বিশেষ্যতে আর জাতিবাচক বিশেষ্যতে। তো ক্লিয়ার করে দিলাম এদের অন্তরটা, আশা করি মাথায় থাকবে। আগে বাড়ি। এবার চলো দেখে নেওয়া যাক সমষ্টিবাচক বিশেষ্য। তো হেডিং দাও, সমষ্টিবাচক বিশেষ্য। তো চেনার উপায় কি এদেরকে? তো সমষ্টিতে যাদের আমরা চিনি, নামেই তো লুকিয়ে আছে মিনিংটা, সমষ্টিবাচক বিশেষ্য। তো সমষ্টিতে যাদের আমরা চিনি বা কালেকটিভলি যাদের আমরা চিনি, তো কালেকটিভ নাউন একই কথা বলবো আবার, যে যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর জন্য ইংলিশের ক্লাস করেছিলে তারা
কানেক্ট করতে পারবে। আর যারা পারছো না, চাপ নিও না, বললাম তো যার কিছুদিনের পরই আমি শুরু করব ইংলিশের ফাউন্ডেশন ক্লাস। এখন হিস্ট্রিটা চলছে, এটা একটু সামলে নিই, তারপরে শুরু করব। না হলে একসাথে সবগুলো শুরু করলে সামাল দিতে পারবো না, কারণ আমি একাই, ঠিক আছে, আমার কোনো বিরাট বড় টিম নেই, ঠিক? তো একসাথে সবগুলো কি করে করব? তো একটু হয়ে যাক, এটা একটু সামলে নিই, একটু এগিয়ে নিই, তারপরে শুরু করব। তো সমষ্টিতে যাদের আমরা চিনি বা কালেকটিভলি যাদের অস্তিত্ব থাকে তাদেরকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। আর এটা হুবহু কালেকটিভ নাউনের মতো। তাই বললাম যে যারা বাংলাটা ঠিক করে শিখবে তাদের ইংলিশেও প্রবলেম হবে না, কারণ এদের মধ্যে খুব একটা অন্তর নেই, আর যদিও বা থাকে সেটা 19-20-এর একটু, ঠিক আছে? এটা যেমন হুবহু এক। তো সমষ্টিতে যাদের আমরা চিনি বা কালেকটিভলি যাদের অস্তিত্ব থাকে তাদের সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। যেমন এক্সাম্পল দেখো, পরিবার। তো বলো, একটা পরিবারে মা থাকে, বাবা থাকে, তাই তো, ভাই থাকে, দাদা, তারপর যাদের বোন আছে বোন থাকবে, দাদু থাকবে, ঠাকুমা থাকবে, তাই তো, যাদের বিয়ে হয়েছে তাদের স্ত্রী থাকবে, ছেলে পিলে থাকবে। তো দেখো, সবাই মিলে কালেকটিভলি আছে। তো কালেকটিভলি যাদের অস্তিত্ব থাকে সেই নামগুলোকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। তো এরা একসঙ্গে মিলে কি তৈরি করছে? একটা পরিবার তৈরি করছে। তো পরিবারের নামটা কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য হবে? হবে, ঠিক আছে। একই রকম ভাবে জুরি, জুরি মানে কি? জাজ। অনেকগুলো জজ যখন একসাথে বসে একটা বেঞ্চের গঠন করে সেটাকে জুরি বলা হয়। তো জুরি নামটাও সমষ্টিবাচক বিশেষ্য হবে। তারপর টিম, একটা টিমে 11 জন কিংবা 12 জন করে খেলোয়াড় থাকে। তো 11-12 জন খেলোয়াড় মিলে একটা টিমকে তৈরি করছে। তো টিমের নামটা কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য হবে। সমষ্টিতে যাদের আমরা চিনি, তো 11-12 জনের সমষ্টিতে একটা টিম হচ্ছে, আর এই টিমটাকে আমরা টিম নামে চিনছি। কালেকটিভলি যাদের অস্তিত্ব আছে, তাই তো, 11-12 জন কালেকটিভলি আছে, কালেকটিভলি একটা টিমকে তৈরি করছে। তো টিমের নামটা কি হবে? সমষ্টিবাচক বিশেষ্য। বুঝতে পারছো? না বোঝার কিছু নেই, ঠিক আছে, খুবই ইজি একটা ব্যাপার। তারপর পার্লামেন্ট, পার্লামেন্টে অনেকজন এমপি থাকে। তো অনেকজন এমপি মিলে একটা পার্লামেন্টের গঠন করছে। তো সমষ্টিতে আছে অনেকজন এমপি, তার নাম কি? পার্লামেন্ট। পার্লামেন্টটাও সমষ্টিবাচক বিশেষ্য হবে। একই রকম ভাবে আর্মি, আর্মিতে কি থাকে? অনেকজন সোলজার থাকে। এক একটা কোম্পানিতে 120 জন কিংবা 130 জন করে সোলজার থাকে, কোম্পানি থাকে। তো অনেকগুলো কোম্পানি মিলিয়ে, অনেকগুলো সোলজার মিলিয়ে কি তৈরি হয়? একটা আর্মি তৈরি হয়। তো অনেক জনার দেখো সমষ্টি মিলে আর্মিটা তৈরি হচ্ছে। তো সমষ্টিতে যাদের আমরা চিনি, মাথায় ঢুকছে? আর্মি হলো, সভা হলো, সভাতেও অনেকজন থাকে, অনেকজন মিলে একটা সভার গঠন হয়। তো এই ধরনের নামগুলো সমষ্টিবাচক বিশেষ্য হবে। আশা করি মাথায় ঢুকে গেছে। তাহলে চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, আর এখানেও ছেলেমেয়েরা ফাঁসে, 4 জায়গায় ফাঁসে। গুণবাচক বিশেষ্যে, ভাববাচক বিশেষ্যে, আর একটু আগে যেটা বোঝালাম এই বস্তুবাচক আর জাতিবাচকে, ঠিক আছে? এই যে এত কিছু লেখালাম যাতে না ফাঁসো ওই জন্যই, ঠিক? তো জাতিবাচক, বস্তুবাচক, ভাববাচক আর গুণবাচক, এই 4 জায়গায় ফাঁসে। সমষ্টিবাচক আর নামবাচক ইজি, ঠিক আছে, এখানে ফাঁসে না। আর এখানে ফাঁসার মতো কিছু নেই। এবার গুণবাচকে কেন ফাঁসে, তো আগে বুঝে নাও গুণবাচক বিশেষ্যটা চেনার উপায় কি। তো বিশেষণের নাম বোঝালে গুণবাচক বিশেষ্য হয়। কি বললাম? বিশেষণের নাম বোঝালে গুণবাচক বিশেষ্য হয়। আর ফাঁসার কারণটা হচ্ছে ঠিকঠাক করে না শোনা। আমি কি বললাম? যে বিশেষণের নাম বোঝালে, বিশেষণ বলি নাই, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে নাও। বিশেষণ বোঝালে নয়, বোঝালে নয়, বরং বিশেষণের নাম বোঝালে সেটা গুণবাচক বিশেষ্য হবে। তো বিশেষণ কি আর বিশেষণের নাম কি, এটাই বোঝার। আর কোয়েশ্চেনটা এখান থেকেই আসে। এক্সাম্পল দিয়ে বোঝো, রাধা
সুন্দরী। আর একটা হচ্ছে রাধার সৌন্দর্য মুগ্ধ করে। তো সুন্দরী না সৌন্দর্য, কোনটা গুণবাচক বিশেষ্য বলো? আর এখানেই ভুলটা হয়। দেখো, বিশেষণ মানে কি? বিশেষণ মানে হচ্ছে যেটাকে আমরা ইংলিশে অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভ। তো বাক্যস্থিত অন্য পদের যে পদ দোষ, গুণ, অবস্থা, তারপর ধর্ম, এগুলোকে বোঝায়, তাকে বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলা হয়, তাই তো? তো রাধা সুন্দরী, রাধার গুণটাকে বোঝাচ্ছে, তাই তো, রাধা সুন্দরী। তো এটা কি হবে, বিশেষণ না গুণবাচক বিশেষ্য? তো এটা হয়ে যাবে বিশেষণ, ঠিক আছে। আর সৌন্দর্য, এটা কি হবে, গুণবাচক বিশেষ্য। একই রকম ভাবে আরো যদি দুটো এক্সাম্পল দিই, রাজু বৃদ্ধ, আর রাজু বার্ধক্যে জর্জরিত, জর্জরিত। তো বৃদ্ধ আর বার্ধক্য, কোনটা বিশেষণ কোনটা গুণবাচক বিশেষ্য, কি হবে? তো বৃদ্ধটা হয়ে যাবে বিশেষণ, আর বার্ধক্য এটা হয়ে যাবে গুণবাচক বিশেষ্য। বুঝতে পেরেছ? দেখো, এটাকে বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক দিয়ে দিচ্ছি। এই ট্রিকের হেল্পে তোমরা আরামসে ক্র্যাক করে দেবে যে কোনটা বিশেষণ আর কোনটা গুণবাচক বিশেষ্য। তো ট্রিকটা হচ্ছে, যদি কোনো বাক্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ না হয়, সেটা কি হবে, গুণবাচক বিশেষ্য হবে। আর যদি এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ হয়ে যায়, সেটা বিশেষণ হবে। কি বললাম? যদি কোনো বাক্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ না হয়, সেটা কি হবে, গুণবাচক বিশেষ্য হবে। আর যদি শেষ হয়ে যায়, সেটা বিশেষণ হবে, ঠিক আছে? তো ওটা আর লিখছি না, এটাতেই হয়ে যাবে। তো যদি কোনো বাক্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ না হয়, এবার দেখো, রাধা সুন্দরী, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে রাধা সুন্দরী, ঠিক আছে, দিচ্ছে। বাট দেখো, এখানেই ফুল স্টপ লেগে গেল, শেষ হয়ে গেল, তার মানে কি, এটা বিশেষণ হবে। নেক্সট দেখো, রাধার সৌন্দর্য মুগ্ধ করে, রাধার সৌন্দর্য, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বাট দেখো শেষ হচ্ছে না, আগেও কন্টিনিউ হচ্ছে, সৌন্দর্য মুগ্ধ করে। তো এরকম হলে গুণবাচক বিশেষ্য হবে। মাথায় ঢুকছে? রাজু বৃদ্ধ, দেখো এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ হয়ে গেল, পূর্ণচ্ছেদ, ঠিক আছে, ফুল স্টপ। তো এটা কি হবে, বিশেষণ হবে। রাজু বার্ধক্যে জর্জরিত, তো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, রাজু বার্ধক্যে জর্জরিত, বাট দেখো শেষ হচ্ছে না, এটা আগে কন্টিনিউ হচ্ছে। তো যদি কোনো বাক্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ না হয়, সেটা গুণবাচক বিশেষ্য হবে। আর যদি এক্সট্রা ইনফরমেশন দিয়ে শেষ হয়ে যায়, সেটা বিশেষণ হবে। তো আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে, এরপর থেকে আর ভুল করবেন, ঠিক আছে? মাথায় ঢুকেছে? তাহলে চলো এবার দেখে নেওয়া যাক ভাববাচক বিশেষ্য। 6 নম্বর হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য। আর এখানেও ছেলেমেয়েরা ফাঁসে। আর কেন ফাঁসে জানো? ঠিক করে শোনে না, ঠিক করে বোঝে না, তাই ফাঁসে। আমি বলছি যে বিশেষণের নাম বোঝালে সেটা গুণবাচক বিশেষ্য হয়। কি বললাম? বিশেষণের নাম বোঝালে সেটা গুণবাচক বিশেষ্য হয়। আর তোমরা কি করবে, বিশেষণটাকে টিক করে আসবে। আমি বললাম বিশেষণের নাম, আর তোমরা এই নামটাকে খেয়ে নিলে, দিয়ে বিশেষণটাকে মেরে এলে, দিয়ে বলবে ভুল হয়ে যাচ্ছে, বুঝছি না। শুনতে তো হবে ঠিক করে, বিশেষণের নাম বলেছি, ঠিক আছে? তো একই রকম ভাবে ক্রিয়ার নাম বোঝালে, কি বললাম, ক্রিয়ার নাম, এবার নামটাকে খেয়ে নিয়ে ক্রিয়াটাকে ঠিক করবে, বলতে হবেই। তো ঠিক করে শুনতে হবে, বুঝতে হবে, তাহলে ভুল হবে না। তো ক্রিয়ার নাম ক্রিয়ার ভাব বা কাজের ভাব বোঝালে, কি বললাম, ক্রিয়ার নাম বা ক্রিয়ার ভাব বা কাজের ভাব,
বা কাজের ভাব বোঝালে সেটা কি হয়? ভাববাচক বিশেষ্য হয়। তো ক্রিয়ার ভাব বোঝাচ্ছে, তো ভাববাচকই হবে, তাই তো, ডাববাচক হবে না। কাজের ভাব, ক্রিয়ার নাম, ক্রিয়ার ভাব বা কাজের ভাব বোঝালে সেটা ভাববাচক বিশেষ্য হয়। এক্সাম্পল দেখো, গমন। গমন মানে কি? গমন মানে যাওয়ার ভাবকে বোঝায়। কি বললাম? যাওয়ার ভাবকে বা যাওয়ার যে কাজটা করা হচ্ছে না সেটাকে বোঝাচ্ছে। তো কাজের ভাব বা ক্রিয়ার ভাব, তো যাওয়ার ভাবকে গমন বলে। তো গমনটা হবে কি? ভাববাচক বিশেষ্য। যদি বলা হয় যাচ্ছে, যাচ্ছিটা কি? এটা ক্রিয়া, এটা হবে না। যাচ্ছি আর গমন, যাচ্ছিটা ক্রিয়া, গমনটা হচ্ছে যাওয়ার ভাব। মাথায় ঢুকছে? তো এই গমনটা হয়ে যাবে ভাববাচক বিশেষ্য, নাকি যাচ্ছিটা। একই রকম ভাবে ভোজন, ভোজন মানে কি? খাওয়ার ভাব, খাওয়ার ভাবকে ভোজন বলে। তো ভোজনটা হবে ভাববাচক বিশেষ্য। যদি বলা হয় খাচ্ছে, খাচ্ছিটা কি? খাচ্ছিটা ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়াপদ। এটা নয়, আমি বলেছি ক্রিয়ার নাম বা ক্রিয়ার ভাব বোঝালে বা কাজের ভাব বোঝালে সেটাকে ভাববাচক বিশেষ্য বলা হয়। ওকে, তো খাচ্ছিটা হবে ক্রিয়া আর ভোজনটা হবে ভাববাচক বিশেষ্য, কারণ ভোজনটা খাওয়ার ভাবকে বোঝায়। মাথায় ঢুকছে? দর্শন, দর্শন মানে কি? দেখার, দেখার ভাবকে বোঝায়। দেখার ভাবকে বা দেখার যে কাজটা করছে কাজের ভাবকে বোঝাচ্ছে। তো দেখ, দেখটা কি? দেখটা ক্রিয়া, দেখটা ক্রিয়া, দর্শনটা হয়ে যাবে ভাববাচক বিশেষ্য। বা এটা হতে পারে তোমার দেখা, দেখাটাও হয়ে যাবে। দেখাটা কি? কাজের ভাব, দেখটা ক্রিয়া, দেখা। মাথায় ঢুকছে? একই রকম ভাবে শয়ন, শয়ন মানে কি? শোয়ার ভাবকে, শোয়ার যে কাজ সেই শোয়ার ভাবটাকে বোঝাচ্ছে। তো শয়নটা কি হবে? শয়নটা হবে ভাববাচক বিশেষ্য। মাথায় ঢুকেছে? দেখো, খাচ্ছি, যাচ্ছি, তো ভোজন, যাচ্ছি, গমন। তো খাচ্ছি যাচ্ছি এগুলো ক্রিয়া, আর কি বললাম? ক্রিয়ার যে ভাব এটা হয়ে যাবে তোমার ভাববাচক বিশেষ্য। ওকে, তো এটাকে ঠিক করে সলভ করার জন্য একটা ট্রিক লিখে নাও, আর ট্রিকটা মাথায় রাখবে। এই ট্রিকটাই তোমাদেরকে এক্সাম হলে বাঁচাবে। ট্রিকটা কি? তো ক্রিয়ার সাথে যদি আ বা অন প্রত্যয় যোগ হয় সেটা ক্রিয়ার নাম হবে, আর সেটাই কি হবে? ভাববাচক বিশেষ্য হবে। কি বললাম? ক্রিয়ার সাথে যদি আ, আ বা অন প্রত্যয় যোগ হয়, যোগ হয়, সেটা কি হবে? ক্রিয়ার নাম হবে। দেখো, গমন, অন, পাচ্ছ সাউন্ড? গমন, অন, গমন, ভোজন, অন, আসছে, যোগ আছে। দর্শন, অন, দর্শন, অন, পাচ্ছ? শয়ন, অন, দেখা, আ, পেয়েছ? দেখা, আ, আপ্রত্যয়, যোগ আছে। তো ক্রিয়ার সাথে যদি অন বা অপ্রত্যয় যোগ থাকে সেটা কি হবে? ক্রিয়ার নাম হবে, আর সেটাই কি হবে? ভাববাচক বিশেষ্য হবে। মাথায় ঢুকেছে? তো এই ছিল তোমাদের আজকের বিশেষ্যর ক্লাস। তো বিশেষ্য তোমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা দেখব বিশেষণ। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।